জলচক্রের ভৌত প্রক্রিয়া কি কি? বাষ্পীভবন, বাষ্পীয় প্রস্বেদন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পরিস্রবণ এবং প্রবাহ। তো দেখে নেওয়া যাক কোন পদ্ধতিটা কিরকম। দেখো, বাষ্পীভবন নাম শুনেই বুঝতে পারছো যে সূর্যের তাপে জলভাগ থেকে যখন জল বাষ্পীভূত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবন দুটো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। সেই দুটো যন্ত্র কি একটু জেনে নাও তোমরা, হয়তো পরীক্ষায় আসতেও পারে। একটা হলো অ্যাটমোমিটার এবং অপরটি হলো ইভাপোরিমিটার। এই দুটো যন্ত্র যার সাহায্যে বাষ্পীভবন পরিমাপ করা হয়। তো এই বাষ্পীভবন কিছু কিছু বিষয়ের ওপর নির্ভরশীল। বাষ্পীভবন নির্ভর করবে উষ্ণতার উপরে। উষ্ণতা যেখানে বেশি, জলভাগও যদি সেখানে বেশি থাকে, তাহলে বিশাল পরিমাণে বাষ্পীভবন হয়। বায়ুর আর্দ্রতা কম হলে বাষ্পের মাত্রা কম থাকে। সেই জন্য দেখবে শীতকালে কিন্তু আমরা বাষ্পীভবন দেখতে পাই না। বায়ু অধিক চলনশীল হলে বাষ্পপূর্ণ বায়ু অন্যত্র চালিত হয়ে বাষ্পধারণ মাত্রা তথা বাষ্পীভবন বৃদ্ধি পায়। এরপরে আসি বাষ্পীয় প্রস্বেদন। বাষ্পীয় প্রস্বেদনটা কোথা থেকে হয় না, আমাদের যে উদ্ভিদ রাজি রয়েছে বা ভেজিটেশন রয়েছে সেখানে। এটা দুটো প্রক্রিয়া হয়। দেখো, বাষ্পীয় প্রস্বেদন তার মানে বুঝতেই পারছো একটা বাষ্পীভবন হচ্ছে আর একটা প্রস্বেদন হচ্ছে। ঠিক আছে, মানে ভূপ্রকৃতি থেকে তো হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে, তার সাথে ভূপৃষ্ঠে যে গাছপালা রয়েছে সেখান থেকেও বাষ্পীভূত হচ্ছে। তো এই বাষ্পীয় প্রস্বেদন পরিমাপ করা হয় লাইসিমিটার যন্ত্রের সাহায্যে। লাইসিমিটার যন্ত্রের সাহায্যে। এর মুখ্য নিয়ন্ত্রক কি? এর মুখ্য নিয়ন্ত্রক সেই একই উষ্ণতা, জলের পরিমাণ, আর্দ্রতা এবং উদ্ভিদের প্রকৃতি। উদ্ভিদ যদি কাঁটাঝোপ জাতীয় উদ্ভিদ হয় তাহলে কিন্তু সেখান থেকে বাষ্পীয় প্রস্বেদন হবে না। ঠিক আছে, সরলবর্গীয় হতে হবে, বৃহৎ পত্রযুক্ত পর্ণমোচী উদ্ভিদ হতে হবে এবং অরণ্য থাকতে হবে। পরবর্তী প্রক্রিয়ায় আসি ঘনীভবন। ঘনীভবন মানে যে প্রক্রিয়ায় বায়ুর বাষ্প শীতল হয়, শিশিরাঙ্ক উষ্ণতায় জলকণা, হিমাঙ্ক উষ্ণতায় বরফকণায় পরিণত হয়, তাকে ঘনীভবন বা কনডেনসেশন বলে। অর্থাৎ জলীয় বাষ্পে জলকণায় রূপান্তর প্রক্রিয়া হলো ঘনীভবন। এর নিয়ন্ত্রক কে কি? এই নিয়ন্ত্রক হলো আপেক্ষিক আর্দ্রতা, শীতলতার মাত্রা। ঘনীভবনের বিভিন্ন রূপ আছে। সেই রূপগুলো কি কি? শিশির, কুয়াশা, তারপরে ধোঁয়াশা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মেঘ। এরপরে আসি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে মাধ্যাকর্ষণ শক্তির ফলে আবহমণ্ডল থেকে যেটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, নিচে নামছে। ঠিক আছে, অর্থাৎ মেঘ থেকে জলকণা বা তুষারকণার ভূপৃষ্ঠে পড়াকে অধঃক্ষেপণ বলে। কিন্তু শিশির, তুহিন, কুয়াশা এগুলোকে কিন্তু অধঃক্ষেপণ বলা যায় না। কারণ কি? এগুলির কোনোটাই ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুস্তর শীতল হলে বা বায়ু সম্পৃক্ত হলে বায়ুমধ্যস্থ অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এগুলোর উৎপত্তি হয়। তাহলে তরল অধঃক্ষেপণ কোনগুলো? বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি এইগুলো। আর কঠিন অধঃক্ষেপণ কোনগুলো? তুষারপাত, তারপরে শিলাবৃষ্টি, ছোট ছোট বরফের গুটি, নকুল দানার মতন ছোট ছোট বরফের গুটি ভূপৃষ্ঠে পড়লে বা যেগুলোকে আমরা স্লিট বলে থাকি সেই, এবং বৃষ্টিপাত তো রয়েছে। এরপরে আসি পরিস্রবণ। পরিস্রবণ কি? পরিস্রবণ হলো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের উন্মুক্ত জলভাগ বা বরফক্ষেত্র বা আর্দ্র মাটি থেকে জল চুঁইয়ে শিলামণ্ডলে প্রবেশ করছে। মানে জলের চুঁইয়ে প্রবেশ করা, অভিকর্ষজ টানে জলের চুঁইয়ে নিচের দিকে প্রবেশ করছে স্থায়ী সম্পৃক্ত স্তরে, তাকে বলা হয় পরিস্রবণ। পরিস্রবণ পরিমাপ করা হয় ইনফিল্ট্রোমিটার, প্যারামিটার, রেনফল সিমিউলেটর ইত্যাদি যন্ত্রের সাহায্যে। কি কি বললাম? ইনফিল্ট্রোমিটার, প্যারামিটার ও রেনফল সিমিউলেটর যন্ত্রের সাহায্যে পরিস্রবণ পরিমাপ করা হয়। তো পরিস্রবণ কিন্তু সব জায়গায় হয় না বা যখন তখন হয় না, এরও কিছু নিয়ন্ত্রক থাকে। যেমন অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ যদি বেশিক্ষণ ধরে হয় তাহলে পরিস্রবণ বেশি হবে। মাটি যদি সছিদ্র হয়, মাটি সছিদ্র হলে পরিস্রবণ ভালো হয়। এবং মাটির আর্দ্রতা, জীবজগৎ, উদ্ভিদের পরিমাণ এগুলো সবই কিন্তু পরিস্রবণকে নিয়ন্ত্রণ করে। এবং ভূমির ঢাল, কোনো জায়গায় যদি ভূমির ঢাল বেশি হয় তাহলে সেখানে পরিস্রবণ হবে না, সেখানে জল গড়িয়ে অন্যত্র চলে যায়। এবং সর্বশেষ হলো প্রবাহ। তার মানে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের উন্মুক্ত জলভাগ, বরফক্ষেত্র, আর্দ্র মাটি থেকে জল প্রবাহিত হয়ে ভৌমজল এবং ভূপৃষ্ঠস্থ জলের উচ্চতা বৃদ্ধি করে, তাকে প্রবাহ বলে।